আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর 96তম ব্যাংকিং ডিপ্লোমা, 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সেকেন্ড পার্ট AIBB এ ট্রেজারি ম্যানেজমেন্টের ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনাদের সাবজেক্টটিতে বিস্তারিত দেখানো হয়েছে যে বিগত বছরের প্রশ্ন যেগুলো এসেছে সেগুলোর সলিউশন সহ সংক্ষেপে আপনাদের মাঝে পুরো সাবজেক্টের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যাদের সামনে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা সেকেন্ড পার্ট ট্রেজারি ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, শুরু করছি মূল পর্ব। শুরুতেই যেহেতু ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট কি এবং ট্রেজারি ম্যানেজমেন্টের ফাংশনটা কি এটা দিয়ে আলোচনা শুরু করছি। Treasury management can be understood as the planning, organizing and controlling holding funds and working capital to enterprise in order to make the best possible use of fund, maintain firms liquidity, reduce the overall cost of fund and mitigate operational and financial risks. Treasury management include funds collection, disbursement, concentration, investment and funding activities. It covers working capital management, currency management, corporate finance and financial risk management. এখন তো ট্রেজারি ম্যানেজমেন্টের মূল বিষয় হচ্ছে আপনার ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের সার্বিক আপনার হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট, লিকুইডিটি ম্যানেজমেন্ট, ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোই এই ট্রেজারি ম্যানেজমেন্টের আলোচনা করা হয়েছে। এরপরে আসুন ট্রেজারি ম্যানেজমেন্টের মূল ফাংশনগুলো কি কি। অলরেডি বলা হয়ে গিয়েছে ফাংশন অফ ট্রেজারি ম্যানেজমেন্ট: ক্যাশ ম্যানেজমেন্ট, লিকুইডিটি ম্যানেজমেন্ট, availability of funds in adequate quantity and at the right time, deployment of funds in adequate quantity and at the right time, optimum utilization of resource and risk management. তাহলে ট্রেজারি ম্যানেজমেন্টের মূল ফাংশনগুলো আমরা জানলাম। সেটা হচ্ছে প্রপারলি ক্যাশ ম্যানেজমেন্ট করতে হবে, লিকুইডিটি ম্যানেজমেন্ট করতে হবে। আমরা জানি সকলেই লিকুইডিটি ম্যানেজমেন্ট কি। এটা হচ্ছে ডেইলি নগদ যে চাহিদা ব্যাংকিং বিজনেস অপারেশন করার জন্য যে নগদ টাকা বা নগদ অর্থের প্রয়োজন হয়, সেটা শর্টেজ এবং সারপ্লাস দুইটা বিষয় জড়িত। শর্টেজ হলে আমরা গ্রাহকের কাছ থেকে এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করি, অর্থাৎ ডিপোজিট সংগ্রহ করি, এবং বেশি হলে কলমানিতে সেটা বিনিয়োগ করি। এই হচ্ছে আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট। তো আর এখানে বলা হয়েছে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, অর্থাৎ আমাদের যে সম্পদ রয়েছে, সম্পদের বিভিন্ন খাত রয়েছে, সেই সম্পদকে প্রপার ইউটিলাইজ করতে হবে। আর রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট কি? টু মিটিগেট দ্য রিস্ক অ্যান্ড ফিনান্সিয়াল রিস্ক অ্যাট অপটিমাম লেভেল অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে রিস্ক মিনিমাইজেশনের মাধ্যমে। এই হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্টের মূল ফাংশন। এরপর আসি ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। ইন্টিগ্রেটেড ট্রেজারিটা কি এবং বেনিফিটস অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা 96তম ব্যাংকিং ডিপ্লোমা কোশ্চেনটি এসেছিল। মূলত ট্রেজারি ম্যানেজমেন্টই সেটার একটু অ্যাডভান্স ধাপ হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট। এখন দেখুন সংজ্ঞায় বলা হয়েছে ইন্টিগ্রেটেড ট্রেজারি ইজ অ্যান হোলিস্টিক অ্যাপ্রোচ টু ফান্ডিং দ্য ব্যালেন্স শিট অ্যান্ড deployment of funds across the domestic as well as global money and foreign exchange market.
These approaches enable the bank to optimize its asset liability management and also capitalize in arbitrage opportunities. এখানে ইন্টিগ্রেটেড ট্রেজারিতে মূল বিষয় প্রাধান্য পেয়েছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, আই মিন ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট। প্রপার যদি ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট করা যায় তাহলেই আপনার রিস্ক মিনিমাইজেশন হবে, প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে। কারণ অ্যাসেট এবং লাইবিলিটি যদি অ্যাসেট বেড়ে যায় লাইবিলিটির তুলনায় সেটাও ইনভেস্ট করা যাচ্ছে না, সেটাও সমস্যা। আবার যদি শর্টেজ অফ ফান্ডের কারণে আপনার যদি ইনভেস্টমেন্ট না হয় সেটাও একটা প্রবলেম। অর্থাৎ ব্যালেন্স শিটকে আপনার অ্যাসেট এবং লাইবিলিটিকে সঠিকভাবে আপনাকে ইউটিলাইজ করতে হবে। এই বিষয়ে ইন্টিগ্রেটেড ট্রেজারিতে প্রাধান্য দেওয়া হয়েছে ব্যালেন্স শিট ম্যানেজমেন্টকে। দ্য বেনিফিট অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট, এটা কি কি সুবিধা আছে ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্টে? এখানে ইনস্ট্যান্ট ক্যাশ অ্যান্ড রিস্ক ভিজিবিলিটি, automate treasury process, ensure regulatory compliance, enable best practice, enhance operational quality, reduce banking cost, and realization on demand report in. এ হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড ট্রেজারির বেনিফিট। এখন আসুন দ্য মেইন ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। ইন্টিগ্রেটেড ট্রেজারির মূল কার্যপ্রণালীগুলো কি কি সেটা আমরা এখন জানব। এখানে ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্টের ফাংশনের মধ্যে প্রথম হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইট ইনভলভস CRR SLR commitment, assembling a rough balanced investment portfolio to maximize yield and duration. Yield এবং ডিউরেশন সম্পর্কে আমি শর্ট কোশ্চেনে আলোচনা করেছি। নাম্বার বি, লিকুইডিটি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট। এর মধ্যে আছে প্রোভাইডিং এ ব্যালেন্সড অ্যান্ড ওয়েল ডাইভার্সিফাইড লাইবিলিটি বেস টু ফান্ড দ্য ভেরিয়াস অ্যাসেট অন দ্য ব্যাংকস ব্যালেন্স শিট। এরপরে হচ্ছে অ্যানালাইজ মেজার ক্যাশ ফ্লো, প্রোভাইডিং পলিসি ইনপুট দ্য ব্যাংকস স্ট্র্যাটেজিক প্ল্যানিং, গ্রোথ অন ফান্ডিং মিক্স। ফান্ডিং মিক্সের মধ্যে আছে কারেন্সি, টেনর অ্যান্ড কস্ট, অ্যান্ড ইয়েল্ড এক্সপেক্টেড ইন ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট। নাম্বার 3 হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, যেটা বলেছি ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট। অ্যাসেট আপনার কি কি সম্পদ রয়েছে, দায় কি কি আপনার দায় রয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানের এই জিনিসটা আপনার কি কি দায় রয়েছে যেগুলো আপনাকে সময় মতো পেমেন্ট করতে হবে। যেমন ডিপোজিট কালেকশন করেছেন, ইন্টারেস্ট দিতে হবে, সাথে সময় মতো পেমেন্ট দিতে হবে, এটা আপনার জন্য দায়। অ্যাসেট হচ্ছে কি আপনি ইনভেস্টমেন্ট করেছেন, যত লোন অ্যাকাউন্ট আছে আপনার প্রতিষ্ঠানে, মানুষকে যত টাকা দিয়েছেন আর্নিংসের নিমিত্তে, সেটা হচ্ছে আপনাদের অ্যাসেট। এর মধ্যে আছে ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। এরপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, আপনি প্রপারলি আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এটা হচ্ছে দ্য মেজর ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। এরপরে হচ্ছে আপনাকে asset transfer pricing, derivatives product and capital adequacy, এই বিষয়গুলো হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রেজারির মূল বিষয়, মূল ফাংশন। এরপরে আসুন ফরেন এক্সচেঞ্জ মার্কেট কি এবং ফরেন এক্সচেঞ্জ ফ্যাক্টরস এফেক্ট আর ইনফ্লুয়েন্স ইন ফরেন এক্সচেঞ্জ রেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা কি এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে কি কি বিষয় এফেক্ট করে সে বিষয়টা এখন আলোচনা করব। ফরেন এক্সচেঞ্জ মার্কেট বাংলায় বলি, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি কারেন্সি ক্রয় বিক্রয় করবেন। আপনি নেটিভ হলে নেটিভ দেশের সাথে ফরেন কারেন্সি বিনিময় করবে, বা ফরেন কারেন্সির সাথে ফরেন কারেন্সির এক্সচেঞ্জ হতে পারে, অর্থাৎ কারেন্সি এক্সচেঞ্জ। এই মার্কেটটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। দেখুন সংজ্ঞায় বলা হয়েছে, দ্য কারেন্সি মার্কেট commonly referred to as the foreign exchange market is a marketplace where various individuals from across the world buy and sell various currencies.
The currency market benefits business and people by allowing them to buy and sell products and services in foreign currency and by facilitating a constant flow of capital, যেখানে আপনি ক্যাপিটালকে গেইন করতে পারবেন। এখন ফরেন এক্সচেঞ্জ মার্কেটের পার্টিসিপেন্ট গুলো কারা কারা সেটা আমরা জানি। এখানে মাল্টিন্যাশনাল ব্যাংক, কর্পোরেট, গভর্নমেন্ট, রিটেল ট্রেডার্স, এগুলো হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের পার্টিসিপেন্ট or the key player in the currency market. এখন জানবো a number of factors may influence foreign exchange rate. ফরেন এক্সচেঞ্জ রেটকে যে সমস্ত বিষয় এফেক্ট করে সেই বিষয়গুলো সম্পর্কে এখন জানবো। এখানে বলা হয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন, এরপর হচ্ছে আপনার ফিউচার কারেন্সি ভ্যালু স্পেকুলেশন, ডোমেস্টিক পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্কামস্ট্যান্সেস, ইন্টারভেনশন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। অর্থাৎ আপনার ব্যালেন্স অফ পেমেন্ট, যেখানে ব্যালেন্স অফ পেমেন্ট কি এটা আমাদের এর শর্ট নোটে আমরা জেনেছি। ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এন ইন্টারন্যাশনাল ট্রানজেকশন। যেমন রপ্তানি এবং আমদানি হয়, যত একটা দেশ এই ট্রানজেকশনগুলো নোট করে রাখে। যত আমদানি হবে প্রোডাক্ট এবং যত রপ্তানি হবে প্রোডাক্ট, এই দুইটার যে ট্রানজেকশনের মাধ্যমে সরকার আয় ও ব্যয় করে, এই বিষয়গুলো হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের মূল বিষয়। এরপরে ফিউচার কারেন্সি ভ্যালু স্পেকুলেশন, অর্থাৎ এই যে কারেন্সি ভ্যালু, আজকে ধরুন ডলারের মূল্য আছে 115 টাকা বা 120 টাকা, সেটা বেড়ে গেল, এটা হচ্ছে আপনার নেটিভ কারেন্সিকে এফেক্ট করবে। আবার ভ্যালু কমে যাচ্ছে, এই যে ভ্যালু বেড়ে যাওয়া, কারেন্সি অ্যাপ্রিসিয়েশন এবং কারেন্সি ডিভ্যালুয়েশন, এই বিষয়গুলো কথা এখানে বলা হয়েছে ফিউচার কারেন্সি ভ্যালু স্পেকুলেশন। অর্থাৎ ভবিষ্যতে আপনার কারেন্সির মূল্য পরিবর্তন হতে পারে, সেটা কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। এরপরে ডোমেস্টিক পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্কামস্ট্যান্সেস, এখানে দেশের আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা এবং পলিটিক্যাল অবস্থা, এই বিষয়গুলো আপনাকে ফরেন যখন এক্সচেঞ্জ রেট কে ইম্প্যাক্ট ফেলতে পারে। যেমন দেশে যদি অস্থির অবস্থা বিরাজ করে, রাজনৈতিক অস্থিরতা এবং ইনফ্লেশন যদি বা মুদ্রাস্ফীতি যদি বিরাজ করে, আনস্টেবিলিটি অফ ইকোনমিক্স, ইন দ্যাট কেসেস দ্য কারেন্সি রেট উইল চেঞ্জ, এই বিষয়টা এখানে বলা হয়েছে। ইন্টারভেনশন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যেহেতু একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক, সে অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য বিভিন্ন পলিসি গ্রহণ করে থাকে। সেই পলিসি অনেক সময় এই ফরেন এক্সচেঞ্জ মার্কেট অর্থাৎ কারেন্সি এক্সচেঞ্জের সময় এফেক্ট করে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। মানি মার্কেট অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আর মানি মার্কেট সম্পর্কে আমাদের এখানে নিচে আরো বিষয় আছে। মানি মার্কেট ইজ এ মার্কেট ফর শর্ট টার্ম ডেট, যেখানে আপনি অল্প সময়ের জন্য কলমানি ভরতে পারেন। কলমানিতে যেখানে আমরা টাকা চড়া সুদে অল্প সময়ের জন্য কেউ বিনিয়োগ করে, আবার কেউ টাকা গ্রহণ করে, এটা হচ্ছে মানি মার্কেট। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেটে বললাম যেখানে কারেন্সি এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রা বিনিময় হয়, এই বিষয়গুলো এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ঘটে থাকে। এরপরে আসুন আবারও এখানে দেখুন এই কোশ্চেনটা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফরেন এক্সচেঞ্জ মার্কেট, হোয়াই ডু ইউ নিড ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ মার্কেট সম্পর্কে আমরা জেনেছি, এই কথাগুলো আবার রিপিট করা হয়েছে। এই কোশ্চেনটা এসেছিল 96 ব্যাংক ডিপ্লোমা। এবার হোয়াই ডু ইউ নিড ফরেন এক্সচেঞ্জ, আমাদের ফরেন এক্সচেঞ্জ কি জন্য দরকার। দেখুন এখানে এই যে এখানে বলা হয়েছে, a foreign exchange market is a global centralized or over the counter OTC market place where participants trade currencies. It is the place where one currency is exchanged for another. The market operates 24 hours a day, 5 days a week, allowing for continuous trading across different time zones.
তাহলে ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা কেন দরকার সেটাও আমরা জানলাম। এরপরে দ্য প্রাইমারি পারপাস অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। The primary purpose of the foreign exchange market সেটা হচ্ছে কি, to facilitate international trade and investment। এরপরে হচ্ছে নাম্বার 2, international transaction settlements to exchange one currencies for another. The market enables them to do so, ensuring the smooth flow of goods, service and capital across border। অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ মার্কেট কেন দরকার সেটা হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের কারেন্সি বিনিময় হবে, বিনিময়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে এবং কেউ সার্ভিস নেবে, কেউ সার্ভিস প্রোভাইড করবে। সেটা হচ্ছে এই কারেন্সি। যেহেতু আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের মুদ্রা হচ্ছে বাংলাদেশ টাকা। যখন আপনি বিদেশে যাবেন তখন বাংলাদেশ টাকা অ্যাকসেপ্ট হবে না, তখন সেটা ডলার বা ইউরো বা জাপানিজ ইয়েন, মিডল ইস্টে এক এক দেশের এক এক কারেন্সি, তখন ওই দেশের কারেন্সির সাথে আপনাকে কারেন্সি বিনিময় করে সার্ভিস ক্রয় করতে হবে বা বিক্রয় করতে হবে। এই বিষয়গুলো এখানে প্রাইমারি পারপাস অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট কি জন্য দরকার সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এটা আমরা ওখানে বলেছি, ডিসক্রাইব দ্য ফ্যাক্টর দ্যাট affect or influence the foreign exchange rate in the market। এটা বলেছি যে ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন, ফিউচার কারেন্সি ভ্যালু স্পেকুলেশন, ডোমেস্টিক পলিটিক্যাল এন্ড ইকোনমিক সার্কামস্টেন্সেস এন্ড ইন্টারভেনশন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। এই বিষয়ে আলোচনা করেছি। এই কোশ্চেনটা এসেছিল, এই জন্য এখানে দেখানো হয়েছে। এরপরে দেখুন এখানে হাউ এক্সচেঞ্জ রেট আর কোটেড ইন দ্য মার্কেট, গিভ এক্সাম্পল। এক্সচেঞ্জ রেট কিভাবে কোটেড হয় ইন দ্য মার্কেটে সেটা এখানে বলা হয়েছে। এক্সচেঞ্জ রেট quotations can be quoted in two ways: direct quotation and indirect quotation। Direct quotation কি? Direct quotation is when one unit of foreign currencies is expressed in terms of domestic currencies। এটা হচ্ছে direct quotation। ব্যাখ্যা দিচ্ছি। Similarly, the indirect quotation is when one unit of domestic currencies is expressed in the terms of foreign currencies। তাহলে কি বলা হয়েছে? ডিরেক্ট কোটেশনে ওয়ান ইউনিট অফ ফরেন কারেন্সিস ইজ এক্সপ্রেসড। তার মানে এখানে ধরুন যদি বাংলাদেশ, এখানে ডলারের সাথে ইউরোর সম্পর্ক দেখা হয়েছে, বাংলাদেশি টাকার সাথেও অন্য কিছু সম্পর্ক দেখা হয়েছে, জাস্ট বোঝানোর জন্য। যেমন আপনি যদি ইউএস রেসিডেন্ট হন তাহলে আপনার নেটিভ মুদ্রা কি? ইউএস ডলার। এখন ইউএস ডলার, এক ইউএস ডলারে আপনি অন্য দেশের অর্থাৎ ইউরো বা জাপানিজ ইয়েন বা সৌদি রিয়াল আপনি অন্যটা পেতে চান, তাহলে এই আপনার এখানে আপনার ডলার হচ্ছে আপনার নেটিভ, অর্থাৎ এক ডলারে আপনি কত টাকা অন্য দেশি কারেন্সি পাবেন, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে ডিরেক্ট। আর ইনডাইরেক্ট কোনটা? ধরেন আপনি আপনার নেটিভ মুদ্রা হচ্ছে ইউএস ডলার, আপনি জাপানিজ ইয়েন ক্রয় করবেন বা ইউরো ক্রয় করবেন, তাহলে এখানে আপনাকে এক ইউরো পেতে কত আপনাকে ইউএস ডলার প্রদান করতে হবে সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। একটা হচ্ছে আপনার এক ডলার বিদেশি কত টাকা পাবেন, সেটা হচ্ছে ডিরেক্ট। ইনডাইরেক্ট হচ্ছে বিদেশি কারেন্সিস, এক কারেন্সি পেতে আপনাকে কত টাকা পে করতে হবে, এটা হচ্ছে ইনডাইরেক্ট। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে একটা ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। এরপর আসুন ছিয়ানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমায় এই কোশ্চেনটা এসছে। শো দ্য স্ট্রাকচার অফ a typical treasury department of a bank and describe major function of front office, back office and middle office। খুবই ইম্পর্টেন্ট
কোশ্চেন, এই কোশ্চেনগুলো প্রতিনিয়ত আসে এবং যারা ফরেন এক্সচেঞ্জে কাজ করেন তারা এই বিষয়গুলোর সাথে ডিরেক্ট সংশ্লিষ্ট। তো দেখুন আমাদের এখানে শুধু স্ট্রাকচার অফ এ টিপিক্যাল ট্রেজারি ডিপার্টমেন্ট, ট্রেজারি ডিপার্টমেন্টের আপনার স্ট্রাকচার কি হবে সে অফ এ ব্যাংক, একটা ব্যাংকের সেটা বলা হয়েছে। এখানে কি থাকবে, ফ্রন্ট অফিস থাকবে, মিডল অফিস থাকবে আর ব্যাক অফিস থাকবে। এরপরে তাদের ফাংশনগুলো কি, মেজর ফাংশন অফ ফ্রন্ট অফিস, ব্যাক অফিস এন্ড মিডল অফিস, এই বিষয়গুলো এখানে আলোচনা করতে হবে। দেখুন এখানে ফাংশন অফ ট্রেজারি, ফ্রন্ট অফিসে কি কি মূল ফাংশন, স্ট্যাটিউটরি ম্যানেজমেন্ট, optimum of risk return through specialization and management, funding of balance sheet at optimum prices, proposing interest rate metrics to the ALCO, proposing various investment options to the ALCO, analyze various economic trends, quotation of various foreign exchange and interest rate to customer, dealing in foreign exchange for positioning, covering as well as for own account trading, various funding activities through various derivatives, provide structured treasury solution to customer, remain vigilant for any arbitrage opportunities, marketing activities for future business growth, estimate daily profit loss, sending dealing information to back office through deal slip। এরপর হচ্ছে পারফর্মিং মানি মার্কেট অ্যাক্টিভিটিস, সিকিউর ফিক্সড ইনকাম ট্রেডিং, এই বিষয়গুলো হচ্ছে ফ্রন্ট অফিসের মূল কাজ। এরপর আসুন ট্রেজারি মিড অফিসের মূল কাজ কি, ফাংশন অফ ট্রেজারি মিড অফিস, লিমিট, মনিটরিং অ্যান্ড ম্যানেজিং লিমিট, অ্যাডহেরেন্স টু ভেরিয়াস ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলেটরি পলিসিস, মিনিমাইজেশন অফ অল রিস্ক, monitoring and management of various foreign exchange and money market position, monitoring and management of various cash flow and cash position, proposal renew for various internal limit, monitor for traders adherence to various internal and regulatory limit, monitor for traders adherence to various counterparty limit, prepare, monitor and manage all balance sheet gap, আর ব্যালেন্স শিটে যদি কোনো গ্যাপ থাকে সেটা আপনাকে প্রস্তুত করতে হবে, রিপোর্ট এনি অকারেন্স অফ ক্রসিং লিমিট, ভেরিয়াস ইন্টারনাল অ্যান্ড রেগুলেটরি রিপোর্টিং, এই কাজগুলো হচ্ছে ট্রেজারি মিড অফিসের কাজ। এরপর আসুন ফাংশন ট্রেজারির ব্যাক অফিস, ইনপুট, ভেরিফিকেশন অ্যান্ড সেটেলমেন্ট অফ ডিল, রিসিভিং অ্যান্ড সেন্ডিং অফ ডিল কনফার্মেশন সার্টিফিকেটস, প্রিপারেশন অফ কারেন্সি পজিশন, রিকনসিলিয়েশন অফ কারেন্সি পজিশন রেট, appropriateness function for all deal done, evaluation of all foreign exchange position at predetermined frequency, managing discrepancy and dispute, daily calculation for adherence to statutory maintenance, reconciliation of nostro account, reconciliation of vostro account, claim, pay good, value date, effect of late settlement, যদি লেট সেটেলমেন্ট হয় তাহলে সেখানে ক্লেম করতে হবে বা পে গুড ভ্যালু প্রদান করতে হবে, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা ট্রেজারি, ফ্রন্ট অফিস, মিড অফিস এন্ড ব্যাক অফিসের মূল কাজগুলো আমরা জানলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এখন আসুন এখানে এই কোশ্চেনটাও এসছে, হাউ অ্যাসেট লাইবিলিটি কমিটি ইজ ফর্মড অ্যান্ড হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ অ্যালকো, অর্থাৎ অ্যালকোর স্ট্রাকচার কি হবে আর তাদের ফাংশন, রেসপন্সিবিলিটি, দায়িত্ব বা কার্যপ্রণালী কি হবে, এই বিষয়টা এখানে কোশ্চেন্সে চাওয়া হয়েছে। তাহলে দ্য স্ট্রাকচার অফ অ্যালকো এটা আলোচনা করি শুরুতে। এখানে দেখুন, দ্য সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ব্যাংক শ্যাল বি চেয়ারম্যান অফ অ্যালকো। তাহলে অ্যালকো কমিটির চেয়ারম্যান কি হবে? দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অর ম্যানেজিং ডিরেক্টর। হেড অফ ট্রেজারি শ্যাল ওয়ার্কস অ্যাজ দ্য নাম্বার সেক্রেটারি অফ অ্যালকো।
The committee shall be constituted as follows. এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর, হেড অফ রিটেল ব্যাংকিং জেনারেল ব্যাংকিং, হেড অফ ট্রেজারি, head of corporate banking, head of finance and oblique chief financial officer CFO, head of central account, head of FAD foreign accounts department. এরপর হচ্ছে head of SME small and medium enterprises department, oblique international division commercial customer. এরপর হচ্ছে head of risk management department RMD. অ্যালকো কমিটি গঠন হবে এই ডিপার্টমেন্টগুলোর যারা প্রধান আছে তাদেরকে নিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আসুন, দ্য মেজর রেসপন্সিবিলিটি অফ অ্যালকো কমিটি: এনশিওর দ্য ব্যাংকস মেজারমেন্ট অ্যান্ড রিপোর্টিং সিস্টেম অ্যাকুরেটলি কনভে দ্য ডিগ্রিজ অফ লিকুইডিটি অ্যান্ড মার্কেট রিস্ক, monitoring the structure and composition of banks' asset and liability, decode on the major aspects of balance sheet structure, decode on how to respond to significant actual and expected increase and decrease in required funding, review maturity gap and mix of asset and liability, articulate interest rate review of the banks and decide on balance sheet strategy, approve and periodically review the transfer pricing policy of the bank, evaluate market risks involved in launching of new products, review deposit pricing strategy and review contingency funding plan for the bank. এই হচ্ছে অ্যালকো কমিটির মূল কাজ। এরপর আসুন, দ্য রিজন অফ এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন। এক্সচেঞ্জ রেটটা ওঠানামা কেন করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এখানে যদি ইন্টারেস্ট রেট অর্থাৎ ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন ঘটবে বা হবে। ইন্টারেস্ট রেটের চেঞ্জের কারণে, এরপরে ইনফ্লেশন রেটের চেঞ্জের কারণেও আপনার এক্সচেঞ্জ রেট ওঠানামা করবে। এরপরে গভর্নমেন্ট ঋণপত্র যখন বিক্রয় করবে তখনও আপনার হচ্ছে গভর্নমেন্ট ওঠানামা করতে পারে। গভর্নমেন্ট ডেট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ আউট বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট. Debt influence currency value and exchange rates because a currency with higher debt is less likely to draw foreign investment, which in turn leads to inflation. এরপরে হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটির উপরে ডিপেন্ড করবে। যদি আনস্টেবিলিটি বিরাজ করে তাহলেও এখানে আপনার এক্সচেঞ্জ রেট ওঠানামা করবে। এরপর হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাক্টিভিটিস। যে এলসি করে যখন প্রোডাক্ট আনা হয় বা বিদেশে রপ্তানি করা হয় তখন এর সাথেও দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রেও যদি কোনো ঝুঁকি রাইজেস হয় বা এর সাথে জড়িত ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং এন্ড আদার ফ্যাক্টরস, এর তখনও আমাদের এই এক্সচেঞ্জ রেট ওঠানামা করতে পারে। রিসেশন, এখানে হচ্ছে অর্থনৈতিক দুর্যোগের কথা বলা হয়েছে। ইকোনমিক ডাউনটার্নস মেক এ কান্ট্রি লেস ডিজারেবল টু ফরেন ইনভেস্টর। এখানে রিসেশন, এখানে এর মধ্যে আলোচনা gloomy economic outlook. Second, interest rate frequently decline during recession, which reduce demand for local currency abroad. এরপর হচ্ছে speculation. It may cause a sudden increase in the demand of domestic currencies relative to the demand for foreign currencies. বিদেশি মুদ্রার সাথে দেশীয় মুদ্রা যখন বিনিময় ঘটবে তখন এখানে ওঠানামা করতে পারে বিভিন্ন পরিস্থিতির কারণে। স্পেশাল কনসিডারেশন, when determining exchange rates there are other unique concern. এরপরে ইন্টারভেনশন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের কারণেও হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন অর্থাৎ ওঠানামা করতে পারে। এরপর আসুন ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট।
ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট বলা হয়েছে যে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট রেকর্ডস দ্য ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রানজাকশন অফ এ কান্ট্রিজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। এখানে ব্যালেন্স অফ পেমেন্টের সাথে কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর মনিটারি অ্যাকাউন্ট এই তিনটা সংশ্লিষ্ট। তো কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশনের মধ্যে এখানে আছে সংশ্লিষ্ট কি কি দেখুন। They are divided into the involving goods, service, incomes, and unrequited transfer. This includes visible export and imports, shipment, travel, transportation, investment income, private and official unilateral transfer. এই বিষয়গুলো কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশনে ঘটে থাকে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? কভার্স ট্রানজাকশনস ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, টাইপ অফ capital, represent direct and portfolio investment, other capital and reserves. Length of maturity and asset and liability. Reserve officials are composed of the monetary gold SDR, gold SDR capital account এর হচ্ছে প্রোডাক্ট গুলো হচ্ছে গোল্ড এবং SDR। স্পেশাল ড্রয়িং রাইট, allocation in IMF, International Monetary Fund, reserve position in। এরপর হচ্ছে মনিটারি অ্যাকাউন্টের মধ্যে আছে কি? দ্য ফার্স্ট লেভেল কন্টেইনস দ্য অ্যাকাউন্ট টু দ্য মনিটারি অথরিটিস, সেকেন্ড লেভেল consolidates the data for the monetary account and deposit money banks into the monetary survey, which provides statistical measures of money credit and of the net foreign assets of the monetary system. এরপর আসুন ম্যাক্রো ইকোনমিক অ্যাকাউন্ট। ইকোনমিক্সের সংশ্লিষ্ট পড়াশোনা যারা করেছেন তারা সবাই জানেন ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে যখন অর্থনীতি ব্যক্তি পর্যায়ে বা ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হবে তখন সেটাকে মাইক্রো ইকোনমিক্স বলা হয়। যেমন একজন ইন্ডিভিজুয়াল বা শুধুমাত্র একজন প্রফিটেশন বিজনেসের যিনি পরিচালনা করেন তার ইনকাম, তার খরচ, তার জীবন, অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালিত হচ্ছে সেই বিষয়গুলো যখন প্রাধান্য পাবে তখন সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো হচ্ছে বিশাল পরিসরে যখন কান্ট্রি টু কান্ট্রি বড় পরিসরে অর্থনৈতিক অবস্থা, দেশের আনএমপ্লয়মেন্ট প্রবলেম কোন পর্যায়ে আছে, অর্থনৈতিক অবস্থা কি, ইনফ্লেশন রেট, জিডিপি গ্রোথ, তারপর হচ্ছে জিএনপি, এনএনপি, ন্যাশনাল নিড প্রোডাক্ট, এগুলো যখন এখানে আলোচনা হবে সার্বিক বিষয়, সার্বিক অর্থনীতি নিয়ে যখন আলোচনা হবে তখন সেটাকে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স বলতে হবে। এখানে ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্টগুলোর মধ্যে আছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্ট, গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড মনিটারি অ্যাকাউন্ট। এই বিষয়গুলো এখানে ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্ট আলোচনা করা হয়েছে। ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্ট, এখানে দেখুন the national income and product account provide the aggregate value of the final goods and services that are produced in a country during a specific period of time. এখানে আপনার একটা দেশের অভ্যন্তরের এক বছরে, বিশেষ করে এক বছরে যত গুডস এন্ড সার্ভিস প্রডিউস হয়েছে সেই হিসাবগুলো এখানে আলোচনা করা হয়েছে, বা এই ন্যাশনাল ইনকাম এবং প্রোডাক্ট অ্যাকাউন্টের আলোচ্য বিষয়। প্রোডাকশন অ্যান্ড ভ্যালু অ্যাডেড মেথড, এখানে ইনকাম মেথড অ্যান্ড এক্সপেন্ডিচার মেথড। এখানে সরকারের যত রাজস্ব খাত আছে, যত বিষয় থেকে ইনকাম করবে সেটা হচ্ছে ইনকাম মেথড। আর যে খাতে এই সরকারি অর্থ ব্যয় করা হবে, রাস্তাঘাট নির্মাণ, সরকারি কর্মচারীদের বেতন প্রদান, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় এবং সরকারি প্রশাসনিক দায়িত্ব পালনের যে সমস্ত খরচ সেই বিষয়গুলো এখানে এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আলোচনা করা আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয়। গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এখানে গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট রেকর্ডস দ্য গভর্নমেন্টস রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টে কি কি রেকর্ড করা হয়? সরকারি যত রেভিনিউ আর্ন করে সেটা এখানে আলোচনা করা, আর এক্সপেন্ডিচার যত ব্যয় করে সেই বিষয়গুলো এখানে রেকর্ড করা হয়। এই অ্যাকাউন্টগুলো হচ্ছে গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে এখানে দেখুন রেভিনিউ যেখান থেকে আসে সেটা হচ্ছে রিপেবল রিসিটস,
requited and unrequited other than grants from other government and international institutions এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত আসে সেগুলো এখানে ইনক্লুড করা হয় আর এক্সপেন্ডিচার যেগুলা সাথে সম্পৃক্ত expenditure consists of all reviewable payments by the government where requited or unrequited and whether for current or capital purpose net lending টা কি এটা হচ্ছে লেন্ডিং মাইনাস রিপেমেন্ট অর্থাৎ ধরেন বিদেশ থেকে যত আপনাকে ঋণ আনা হয়েছে সেই ঋণের কিস্তি কি পরিমাণ আপনি প্রদান করেছেন এটা মাইনাস হবে টোটাল লোন বা বরোইং ফান্ড থেকে এই কথাটা এখানে বলা হয়েছে নেট লেন্ডিং এবারে ফাইন্যান্সিং ইজ ইকুয়াল টু দ্য ব্যালেন্স অফ রেভিনিউ গ্র্যান্ট এক্সপেন্ডিচার এন্ড নেট লেন্ডিং তাহলে এটাই হচ্ছে গভর্নমেন্ট ট্রানজাকশনের ক্লাসিফিকেশন এরপরে আসুন হোয়াট ইজ মানি ফাংশন অফ মানি সকলেই জানি মানি টাকা কি এখানে অর্থ কি এটাই বলা হয়েছে যে মানি ইজ এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাজ এ মিনস অফ পেমেন্ট অর্থাৎ ইন দ্য সেটেলমেন্ট অফ অল ট্রানজাকশন ইনক্লুডিং ডেট যেটা আপনার দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ প্রোডাক্ট ক্রয় বা বিক্রয়ের জন্য যেটা ব্যবহৃত হয় বা দেনা পাওনা নিষ্পত্তির জন্য যেটা ব্যবহৃত হয় সেটাকে হচ্ছে আমাদের মানি হিসেবে আখ্যায়িত করা হয়েছে আর ফাংশন অফ মানি অর্থের মূল কার্যাবলীগুলো কি কি দেখুন এখানে মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ অর্থাৎ মানে হচ্ছে টাকার প্রধান কাজ হচ্ছে কি অর্থাৎ অর্থের প্রধান কাজ হচ্ছে এটা এক্সচেঞ্জ করে বিনিময় করা অর্থাৎ টাকার মাধ্যমে আমরা দ্রব্য পেতে পারি দ্রব্য ক্রয় করে থাকি আবার কেউ বিক্রয় করে থাকে সেটাও টাকার মাধ্যমে মানি এজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট এখানে টাকাকে আবার আপনি যখন ইউনিট অফ অ্যাকাউন্ট কেন বলা হয়েছে যখন আপনার কোটি কোটি টাকা আছে আপনি এটাকে কোনো ব্যাংক অ্যাকাউন্টে হোল্ডিং করলেন অর্থাৎ সঞ্চয় করলেন ডিপোজিট করলেন তখন আপনাকে কি সেটা চাহিদা মাত্র আপনি ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলো এখানে বলা হয়েছে এরপর মানি অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট অর্থাৎ আপনি এখানে টাকার মাধ্যমে আপনি পেমেন্ট প্রদান করতে পারবেন যেমন এখানে আপনি ঋণ গ্রহণ করেছেন সেই ঋণের কিস্তি প্রদান করবেন এরপরে হচ্ছে ইন্টারেস্ট প্রদান করবেন রেন্ট বাড়ি ভাড়া নেবেন স্যালারি প্রদান করা হয় টাকার মাধ্যমে পেনশন প্রদান করা হয় ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয় এই বিষয়গুলো এই যত প্রিমিয়াম আছে যখন প্রদান করা হয় সেটা এই জন্য এখানে বলা হয়েছে মানি অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট এবারে মানি অ্যাজ এ স্টোর অফ ভ্যালু টাকা হচ্ছে স্টোর অফ ভ্যালু মানি also serves as a store of value. Members of the public can hold their wealth in the form of money. This function is derived from the use of money as medium of exchange. তাহলে আমরা টাকার বা অর্থের কার্যপ্রণালী সম্পর্কে জানলাম এরপর আসুন মানি মার্কেট এবং মানি মার্কেট প্রোডাক্ট মানি মার্কেট সম্পর্কে অবশ্য আলোচনা করেছি যে মানি মার্কেট debt instruments are traded on the money market. It involves ongoing exchange of funds between business, government, bank, and other financial institutions for terms that can range from one night to a year. অর্থাৎ এক রাত থেকে এক বছরের জন্য এখানে এই মার্কেটে টাকার অর্থের আদান প্রদান ঘটে থাকে সেটা হচ্ছে পার্টিকে বিজনেস হোল্ডার বা গভর্নমেন্ট ব্যাংক আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস টাকা সেখানে টাকা ধার নেওয়া হয় এবং দেওয়া হয় এই মার্কেটটাতে The money market is a suitable location for people, bank, business and the government to temporarily issue their cash. The goal of money market is to make it simple and affordable for business, governments to access liquid funds. Money market প্রোডাক্টগুলো কি এখানে সার্টিফিকেট অফ ডিপোজিট কমার্শিয়াল পেপার ট্রেজারি বিল রিপারচেস এগ্রিমেন্ট ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স এগুলো হচ্ছে আমাদের মানি মার্কেট প্রোডাক্ট
এরপর আসুন, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি অফ ব্যাংক। খুবই এই গুরুত্বপূর্ণ বিষয়, 96 ব্যাংকিং ডিপ্লোমা এগুলো এসছে, খুবই এবং সিম্পল বিষয়। এই বিষয়গুলো আমাদের সকলের জানা। যেমন ডিমান্ড লায়াবিলিটি কি? অন ডিমান্ডে যেটা আমাদের পেমেন্ট দিতে হবে, অর্থাৎ কাস্টমার কাছ থেকে যেটা আমরা কর্জ বা ডিপোজিট গ্রহণ করেছি, সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য দায়। এই দায়গুলো আমাদেরকে সেই দায়গুলো আবার দুই ভাগে বিভক্ত, একটা টাইম লায়াবিলিটি, আবার একটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি। ডিমান্ড লায়াবিলিটি হচ্ছে অন ডিমান্ডে যেটা আমাদের পেমেন্ট দিতে হবে, আর টাইম লায়াবিলিটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের সেটা পেমেন্ট দিতে হবে, সেটা সুদসহ হোক বা উইদাউট ইন্টারেস্ট হোক। তাহলে ডিমান্ড লায়াবিলিটি, অন ডিমান্ডে পেমেন্ট দিতে হবে কোন কোন অ্যাকাউন্ট থেকে? কারেন্ট ডিপোজিটে টাকা সংগ্রহ করলে আমাকে অন ডিমান্ডে পেমেন্ট দিতে হবে। এরপরে ডিমান্ড লায়াবিলিটিস পোর্শন অফ সেভিংস ব্যাংক ডিপোজিট, সেভিংস ব্যাংক হিসেবের কিছু অংশ আমাদেরকে ডিমান্ড লায়াবিলিটি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে মার্জিন হেল্ড এগেইনস্ট লেটার অফ ক্রেডিট এবং গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট এবং গ্যারান্টি এগুলো হচ্ছে আমাদের ডিমান্ড লায়াবিলিটি। এরপরে ব্যালেন্স অন ওভারডিউ ফিক্সড ডিপোজিট, অর্থাৎ এফডিআর এর যে ইন্টারেস্টের টাকা, সেটা আমাদেরকে এই ডিমান্ড লায়াবিলিটিতে ফেলা হয়েছে। ক্যাশ সার্টিফিকেট অ্যান্ড কিউমুলেটিভ, অর্থাৎ রিকারিং ডিপোজিট পেয়েবল অন ডিমান্ড, রিকারিং ডিপোজিটটা আমাদের ডিমান্ড লায়াবিলিটিতে ফেলা হয়েছে। এরপর আউটস্ট্যান্ডিং টেলিগ্রাফিক ট্রান্সফার, টিটি, অর্থাৎ আগে এটা টিটি ছিল, এখন অনলাইনে টাকা লেনদেন হয়, অর্থাৎ আপনি এক শাখা থেকে টাকা জমা দিলে এক ক্লিকের মাধ্যমে অন্য শাখায় টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ অনলাইনে অ্যাকাউন্টে জমা দিলে টাকাটা সর্বত্র যে কোনো জায়গা থেকে সেটা উইথড্র করা যাবে এবং তোলা যাবে। এটা হচ্ছে টেলিগ্রাফিক ট্রান্সফার। মেল ট্রান্সফার, এমটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়। ডিমান্ড অফ ডিডির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় এবং আনক্লেইম ডিপোজিট। এরপরে ক্রেডিট ব্যালেন্স ইন দ্য ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিট হেল্ড অ্যাট সিকিউরিটি ফর অ্যাডভান্স হুইচ আর পেয়েবল অন ডিমান্ড। এরপর আসুন টাইম লায়াবিলিটি। টাইম লায়াবিলিটি অফ এ ব্যাংক, এটা বলেছি, সংখ্যা বলেছি। টাইম লায়াবিলিটির মধ্যে আমাদের ফিক্সড ডিপোজিট আছে, ক্যাশ সার্টিফিকেট, কিউমুলেটিভ অ্যান্ড রিকারিং ডিপোজিট, পোর্শন অফ সেভিংস ব্যাংক ডিপোজিট, স্টাফ সিকিউরিটি ডিপোজিট, মার্জিন হেল্ড এগেইনস্ট লেটার অফ ক্রেডিট। এরপর হচ্ছে ডিপোজিট হেল্ড অ্যাজ সিকিউরিটিজ ফর অ্যাডভান্স হুইচ আর নট পেয়েবল অন ডিমান্ড, গোল্ড ডিপোজিট। তাহলে গোল্ড ডিপোজিট, এরপরে হচ্ছে ফিক্সড ডিপোজিট, ক্যাশ সার্টিফিকেট, পোর্শন অফ সেভিংস ব্যাংক সার্টিফিকেট, এগুলো হচ্ছে আমাদের টাইম লায়াবিলিটি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পার হলে আমাদেরকে এগুলো সুদসহ আসলে ফেরত প্রদান করতে হবে। এটা হচ্ছে আমাদের টাইম লায়াবিলিটি। এখন আসুন হচ্ছে ডিসকাস ইম্পর্টেন্স অফ রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক অ্যানালাইসিস প্রসেস ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এ ট্রেজারি ম্যানেজার। ট্রেজারি ম্যানেজার হিসেবে আপনি কিভাবে রিস্ককে ম্যানেজ করবেন বা অ্যানালাইসিস করবেন, এবং এটার গুরুত্ব কি, রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্ব কি, সেই বিষয়কে আপনাকে ব্যাখ্যা, অ্যাজ এ ম্যানেজারকে এটা ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। দেখুন এখানে হচ্ছে risk management is one of the key job of any treasurer. By taking steps understand and mitigate treasury risks, treasurer can protect their organization's continuity and ensure its future success. তাহলে treasury is typically responsible for financial risks related to for an example, foreign exchange, commodity price, interest rate, liquidity risk. To manage financial risks effectively and efficiently, Treasury and the business should work in close partnership to ensure that Treasury activities in financial market properly support the business aim. Consequently, Treasury often has a key interactions with the professional accountant in their organization. তাহলে এখন দেখুন এখানে কি কি কারণে আপনাকে
এই ট্রেজারি ম্যানেজমেন্ট করতে হবে সঠিকভাবে। এখানে আরেকটু বারে বলা যায় টু রিডিউস দ্য রিস্ক, টু প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রপার ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট, এনশিওর দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, লিকুইডিটি ম্যানেজমেন্ট। এই সবগুলো হচ্ছে ট্রেজারি ইম্পর্টেন্স অফ ট্রেজারি রিস্ক ম্যানেজমেন্ট, এটার মধ্যে আসবে। এগুলো আপনারা একটু নোট করতে পারেন। এখন এখানে রিস্ক, এই যে বলা হয়েছে রিস্ক অ্যানালাইসিস প্রসেস ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এ ট্রেজারি ম্যানেজার। আপনি অ্যাজ এ ট্রেজারি ম্যানেজার হিসেবে আপনি রিস্ক কিভাবে অ্যানালাইসিস করবেন সে দেখুন। এখানে যেটা বলা হয়েছে, রিস্ক অ্যানালাইসিস ইজ এ ক্রুশাল ইন এভরি অর্গানাইজেশন ফর সেভারাল রিজনস। ইনফর্ম ডিসিশন মেকিং, রিসোর্স অপটিমাইজেশন, অর্থাৎ আপনার সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, এরপরে ইনফর্ম ডিসিশন মেকিং। As a treasury manager, you have to take the right decision at the right time. এরপরে বলা হয়েছে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, রেগুলেটরি কমপ্লায়েন্স। আপনাকে আপনার ব্যাংকের সার্কুলার, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন, তারপরে হচ্ছে অডিট ডিপার্টমেন্ট কর্তৃক বিভিন্ন অডিটের জবাব, এই সমস্ত বিষয় এর সাথে জড়িত, এগুলো আপনাকে যথাসময়ে পরিপালন করতে হবে। এরপর হচ্ছে ইমপ্রুভড প্ল্যানিং। আপনাকে এখানে কিভাবে আপনি অ্যাজ এ ট্রেজারি ম্যানেজার হিসেবে কিভাবে আপনি প্ল্যান করে এগিয়ে যাবেন সেই বিষয়ে এখানে বলা হয়েছে। আপনি এখানে অ্যাজ এ ম্যানেজার হিসেবে কি করতে পারেন, প্রপার ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট, অ্যাসেট এবং লাইবিলিটি ম্যানেজমেন্টকে সুন্দরভাবে আপনাকে পরিপালন করতে হবে। এরপরে ফান্ড ম্যানেজমেন্ট করতে হবে, লিকুইডিটি ম্যানেজমেন্ট করতে হবে, এরপরে প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে এনহ্যান্স স্টেক হোল্ডার কনফিডেন্স। আপনাকে এমনভাবে আগাতে হবে বা পরিকল্পনা করতে হবে বা স্টেপ নিতে হবে যাতে স্টেক হোল্ডার যারা আছেন তারা আপনার ব্যাংকের প্রতি আস্থা রাখে বা সন্তুষ্ট প্রকাশ করে এবং তারা এখান থেকে বেশ কিছু পেতে আগ্রহী হয়। এই বিষয়গুলো এর সাথে সংশ্লিষ্ট। এরপর হচ্ছে বিজনেস গ্রোথ। এর সাথে বিজনেস গ্রোথে কি বলা হচ্ছে, রিস্ক অ্যানালাইসিস অ্যালাউ কোম্পানিজ টু ফ্যাক্টর ইন পটেনশিয়াল downside and thus manage the inherent risks in pursuing new business initiatives, making it an integral part of strategic planning and business growth. অর্থাৎ এখানে আপনাকে বিজনেস গ্রোথ কিভাবে হবে সেটা আপনার হচ্ছে ডাউনসাইড, অর্থাৎ যেটা এখানে বলা হয়েছে, রিস্ক অ্যানালিসিস অ্যালাউ কোম্পানিজ টু ফ্যাক্টর পটেনশিয়াল ডাউনসাইড এন্ড দাস ম্যানেজ দ্য ইনহেরেন্ট রিস্ক পারসুইং নিউ বিজনেস অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনার বিজনেসের সাথে লুকানো কিছু ঝুঁকি আছে, সেই ঝুঁকিগুলো আপনাকে মিনিমাইজ করতে হবে। সেই মিনিমাইজের প্ল্যান আপনাকে সঠিকভাবে নিতে হবে এবং সেই সঠিক প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে আপনাকে বিজনেস আরটাকে ডেভেলপ করতে হবে বা গ্রোথ করতে হবে। এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে মানি মার্কেট প্রোডাক্ট। মানি মার্কেট প্রোডাক্টগুলো কি কি, কল মানি, ওভারনাইট ডিল, এরপরে শর্ট নোটিশ মানি, টার্ম মানি, রিপো, রিভার্স রিপো, এই হচ্ছে মানি মার্কেট প্রোডাক্ট। এরপর আসুন ইন্টার ব্যাংক মানি মার্কেট পার্টিসিপেন্ট কে আছেন। এখানে ইন্টার ব্যাংক মানি মার্কেটের পার্টিসিপেন্ট, অর্থাৎ পার্টিসিপেন্ট হচ্ছে ইন্টার ব্যাংক মানি মার্কেট পার্টিসিপেন্ট হবে শিডিউল ব্যাংক, এরপরে অল ফিনান্সিয়াল institutions especially authorized for participant in call money market, thus those who have current account and or settlement account with Bangladesh Bank. Altogether they are called the market participants. তাহলে শিডিউল ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি, এরাই হচ্ছে মানি মার্কেট পার্টিসিপেন্ট। এরপর হচ্ছে আলোচনা করব গভর্নমেন্ট সিকিউরিটি। এখানে গভর্নমেন্ট সিকিউরিটি কি, এ ট্রেডেবল অ্যাসেট ইস্যুড বাই
গভর্নমেন্ট ইজ কল্ড এ গভর্নমেন্ট সিকিউরিটি। অর্থাৎ সরকারের যখন টাকার প্রয়োজন হয় তখন সে এই সিকিউরিটি বিক্রয়ের মাধ্যমে অর্থাৎ সিকিউরিটি মার্কেটে ছাড়ার মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে। তাহলে গভর্নমেন্ট এই যে পাবলিকের নিশ্চয়তা দেয় সঠিক সময়ে তাকে টাকাটা ফেরত প্রদানের, এইটাই হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি। এর মধ্যে কি কি আছে? গভর্নমেন্ট টি বিল, গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, টি বিল বলতে এখানে ট্রেজারি বিল, গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, বাংলাদেশ ব্যাংক বিল, কমার্শিয়াল পেপার এবং সোয়াপ। এখানে সোয়াপের কথা কি বলা হচ্ছে? A simultaneous exchange of identical amount of one currencies for another with two separate value dates is known as the foreign exchange swap in the USD or BDT and other cross currency pairs. সংক্ষেপে আলোচনা করতেছি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে যাতে ভিডিওটি আপনাদের ধৈর্য সীমার মধ্যে থাকে, ধৈর্য হারা না হন। তো দেখার জন্য ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা করব হচ্ছে ALM, ট্রেজারি ডিপার্টমেন্ট। ALM-টা কি জানি সবাই? অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট অর্থাৎ প্রপার ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট। এখানে দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ALM ডেস্কের মূল কাজগুলো কি কি দেখুন। টু ওভারসিজ দ্য গ্রোথ অ্যান্ড সাস্টেইনেবিলিটি অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, টু ম্যানেজ ওভারঅল দ্য activities of money market, to manage liquidity and market risks of the bank, to understand the market dynamics, competition, potential target markets for expansion of the business, to provide input regarding market review. এরপর হচ্ছে to keep record of ALCO meeting, to monitor the implementation status of the action taken in the ALCO meeting. তাহলে ALM ডেস্কের এই কাজগুলো হচ্ছে ALM ডেস্কের মূল কাজ। এরপর আসুন ALCO হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি। এখানে যারা ব্যালেন্স শিট কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে সেই কমিটিটিকেই বলা হয় ALCO কমিটি। অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি ALCO is responsible for balance sheet risk management, managing the asset and liability to ensure maximum level of structural balance sheet stability and optimum profitability is important responsibility of the ALCO. Formation and responsibility of ALCO. ফরমেশনটা এর আগে আচ্ছা, ALCO কমিটির ফরমেশন কিভাবে হবে এবং তাদের দায়িত্ব কি হবে দেখুন। এখানে ফরমেশন আছে চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর, হেড অফ রিটেল ব্যাংকিং অর জেনারেল ব্যাংকিং, হেড অফ ট্রেজারি অর জেনারেল ব্যাংকিং, হেড অফ ট্রেজারি, হেড অফ কর্পোরেট ব্যাংকিং, হেড অফ কর্পোরেট ব্যাংকিং, Chief Financial Officer, Head of Central Account or Head of FAD, Head of SME / International Division / Commercial Customer। এই হচ্ছে ফরমেশন, ALCO কমিটি ফরমেশন। এখন আলোচনা করব ALCO পেপার। দেখুন এখানে an ALCO paper covering all the above issue must be presented in every meeting of ALCO. The Treasury Department will be responsible to present the ALCO paper incorporating all necessary information, analysis and suggestions from the related department including its own opinion. অর্থাৎ ALCO কমিটি যখন ALCO কমিটি যখন বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করবে, বোর্ড মিটিং পরিচালনার নিমিত্তে সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে, তখন যে এজেন্ডা প্রণয়ন করা হয় সেই এজেন্ডাকে আমরা ALCO পেপার হিসেবে আখ্যায়িত করি। এখানে ALCO পেপারের কন্টেন্টগুলো কি দেখুন। কনফার্মেশন অফ মিনিট অফ লাস্ট মিটিং, review of the action items of the previous meeting, review of the economic and market, review of balance sheet and liquidity limit,
এরপরে রিভিউ অফ দ্য স্ট্যাটাস অফ রেগুলেটরি কমপ্লায়েন্স, টপ 10 ডিপোজিটর লিস্ট। একটা ব্যাংকে সবচেয়ে বড় যারা পার্টি ব্যাংকে ডিপোজিট রেখেছে তাদের একটা টপ 10 ডিপোজিটরের লিস্ট করতে হবে, সেটা এখানে প্রদর্শিত হবে। এবং টপ 10 বড়োয়ার লিস্ট, কাদের কাছে ইনভেস্ট করা হয়েছে, ব্যাংকের সবচেয়ে বড় পার্টি যারা বড়োয়ার ব্যাংক থেকে টাকা গ্রহণ করেছে ঋণ হিসেবে, তাদের লিস্টটা এখানে প্রদর্শিত হবে। ক্যাপিটাল মেইনটেনেন্স কিভাবে হবে সে বিষয়ে ইনক্লুড হবে। এরপরে হচ্ছে ডিটেইল অফ লোন অ্যান্ড ডিপোজিট মুভমেন্ট, লোন এবং ডিপোজিট মুভমেন্ট কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে এখানে আলোচনা হবে। এর মধ্যে আছে সেগমেন্ট ওয়াইজ, যেমন রিটেল, কর্পোরেট, এক্সেট্রা। প্রোডাক্ট ওয়াইজ, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস, এসএনডি তাদের অবস্থা কি, এবং কারেন্সি ওয়াইজ এই বিষয়গুলো এখানে অ্যালকো পেপারে আলোচিত হবে। এরপরে লোন অ্যান্ড অ্যাডভান্স প্রজেকশন, লোন এবং ডিপোজিট প্রজেকশন কি হবে সেই বিষয়ে অ্যালকো পেপারে বিস্তারিত ক্লিয়ার উল্লেখ থাকবে। ট্রেন্ড অফ লেন্ডিং রেট অ্যান্ড ডিপোজিট রেট, অর্থাৎ ডিপোজিটের রেট কত হবে এবং লেন্ডিং রেট, অর্থাৎ ডিপোজিট যদি আপনি ধরেন 10% ডিপোজিট গ্রহণ করেন বা 5% ডিপোজিট গ্রহণ করেন, তাহলে তো আপনাকে ইনভেস্ট করতে হবে তার অধিক রেটে, এই কথাটা এখানে বলা হয়েছে। এবং ডিপোজিট এবং লেন্ডিং রেটটা কি পরিমাণ হবে এটা অ্যালকো কমিটিতে ওখানে চূড়ান্ত হবে বা এখানে ডিফাইন হবে। এই হচ্ছে অ্যালকো পেপারে আমাদের কি কি এজেন্ডা বা কর্মসূচি থাকবে এই বিষয়ে এখানে আলোচনা করা হলো। অ্যালকো মিটিং আর অ্যালকো কমিটি সেম, এখানে যেমন ওই বিষয়গুলো এখানে বলা হয়েছে। অ্যালকো মিটিং অর্থাৎ একটা মিটিং বা যখন পরিচালিত হবে তখন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেটাকেই আমরা অ্যালকো মিটিং হিসেবে আখ্যায়িত করি। এবং অ্যালকো কমিটিতে অ্যালকো কমিটি এই মিটিংটার অংশগ্রহণের মাধ্যমে যখন বোর্ড অফ ডিরেক্টর বা হায়ার অথরিটি ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনায় বসবে বা বোর্ড মিটিংয়ে বসবে, সেই মিটিংটাই হচ্ছে অ্যালকো মিটিং। দ্য কমিটি শ্যাল সিট অ্যাট লিস্ট ওয়ান্স ইন এ মান্থ টু ডিসকাস ভেরিয়াস অ্যাসপেক্ট অফ ALM, অর্থাৎ কমপক্ষে মাসে একবার এই অ্যালকো মিটিং হবে। দ্য প্রেজেন্স অফ অল মেম্বার্স representatives is mandatory in every meeting. The key agenda of ALCO meeting, দেখেন রিভিউ অফ অ্যাকশন টেকেন ইন প্রিভিয়াস অ্যালকো, অর্থাৎ আগের অ্যালকো মিটিংয়ে যা হয়েছে এগুলো এখানে রিভিউ হবে। and the status of implementation, review of smoothly changes in various key parameter, overall fund position including loanable fund, maintenance of CRR, SLR, LCR, এখানে এবার হচ্ছে LCR বলতে লিকুইডিটি কভারেজ রেশিওর কথা বলেছে, CRR ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, এবং SLR স্ট্যাটুটরি লিকুইডিটি রিকোয়ারমেন্ট। এই বিষয়গুলো কি পরিমাণে থাকবে ব্যাংকে বা কি হারে তাদের বর্তমান অবস্থা কি সে বিষয়ে এখানে আলোচ্য বিষয়। এরপরে NSFR নন সাফিসিয়েন্ট ফান্ডিং রেশিও, NSFR হচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও, পজিশনটা কি হবে এটা এখানে আলোচিত হবে। স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল এ বিষয়ে আলোচিত হবে। এরপর হচ্ছে অ্যাসেট পজিশনের মধ্যে থাকবে কনসেন্ট্রেশন এন্ড কোয়ালিটি, অর্থাৎ অ্যাসেট কোন ধরনের অ্যাসেট এবং তাদের গুণগত মান কি এ বিষয়ে আলোচিত হবে। লাইবিলিটি পজিশন ডিপোজিট মিক্স, অর্থাৎ হাই কস্ট বেশি না লো কস্ট বেশি, কোন ধরনের ডিপোজিট গ্রহণ করেছে ব্যাংকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। মার্কেট সিচুয়েশন, কনসেন্ট্রেশন, কস্ট অফ ফান্ড, অর্থাৎ আপনি ডিপোজিটে যে সংগ্রহ করেছেন তার বিষয়ে আপনার কি পরিমাণ খরচ হবে সেই ক্যালকুলেশন, এটাই কস্ট অফ ফান্ড বলা হয়েছে। এরপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিলেটেড অ্যাসেট এন্ড লায়াবিলিটি পজিশন, অ্যাসেট এবং লায়াবিলিটি পজিশন কি, ফরেন এক্সচেঞ্জ রিলেটেড অ্যাসেট এন্ড লায়াবিলিটি পজিশনটা কি সে বিষয়ে এখানে আলোচিত হবে। এরপর হচ্ছে ইকোনমিক এন্ড মার্কেট স্ট্যাটাস এন্ড আউটলুক, এরপরে লিকুইডিটি রিস্ক রিলেটেড টু দ্য ব্যালেন্স শিট, রিভিউ অফ দ্য প্রাইস ইন্টারেস্ট রেট স্ট্রাকচার, এরপর হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, এই বিষয়গুলো এখানে আলোচিত হবে।
অফ ব্যালেন্স শিট পজিশন। অফ ব্যালেন্স শিট কি, যখন লোন সিল হয়ে যায় তখন সেগুলা ব্যালেন্স শিটে থাকে না, তখন কাঁচা রেজিস্টার মেনটেন করতে হয়, ব্যালেন্স শিট থেকে এই পচা লোনগুলো সরিয়ে রেজিস্টার মেনটেন করতে হয়। এই যে রেকর্ড, এটাই হচ্ছে অফ ব্যালেন্স শিট। এরপর হচ্ছে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট পজিশন, কি হবে সে বিষয়ে আলোচিত হবে। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস, আপনি কোন ধরনের ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সে বিষয়ে আলোচিত হবে। লিভারেজ রেশিও কি হবে সে বিষয়ে এখানে আলোচিত হবে। স্ট্রেস টেস্ট, যেমন VAR অর্থাৎ ভ্যালু অ্যাট রিস্ক অ্যানালাইসিস, এরপরে গ্যাপ অ্যানালাইসিস এবং আদার উইথ প্রপার ইন্টারপ্রিটেশন, এই বিষয়গুলো এখানে আলোচিত হবে। অ্যাকশন টু বি টেকেন বাই হুম অ্যান্ড বাই হোয়েন, অ্যাকশনটা বাস্তবায়িত হবে কাদের দ্বারা এবং কখন হবে সে বিষয় হচ্ছে এই অ্যালকো মিটিংয়ে ক্লিয়ারলি ডিফাইন থাকবে। এরপর আসুন দ্য মেজর রেসপন্সিবিলিটি অফ অ্যালকো, এটা তো আলোচনা হলোই। এরপর হচ্ছে দেখুন এই কোশ্চেনটাও সিএনবিত ব্যাংকিং ডিপ্লোমা এসছে। ডিফাইন লিকুইডিটি ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য নেট স্টেবল ফান্ডিং রেশিও। লিকুইডিটি ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা সকলেই অনেকবারই আলোচনা করেছি। এখন নেট স্টেবল ফান্ডিং রেশিওটা কি হবে দেখুন। নেট স্টেবল ফান্ডিং রেশিও রিপ্রেজেন্ট দ্য প্রপোর্শন অফ লং টার্ম অ্যাসেট ফান্ডেড বাই দ্য স্টেবল ফান্ডিং and is calculated as the amount of available stable funding divided by the amount of required stable funding, অর্থাৎ ওভারে 1 ইয়ার হরিজন, এক বছরে আপনার কি পরিমাণ আপনাকে স্টেবল ফান্ডিং থাকার কথা এবং কি পরিমাণ আপনার আছে, এই যে এই দুইটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাই আলোচনা করা হয়েছে নেট স্টেবল ফান্ডিং রেশিও। এর সূত্র দেওয়া আছে, দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল ভ্যালু অফ দ্য রেশিও ইজ 100%, অর্থাৎ NSFR এটা ক্যালকুলেশন করে আপনার কমপক্ষে 100% হতে হবে বা 100%-এর অধিক হইতে হবে, এই কথাটা এখানে সূত্রে বলা হয়েছে। দেখুন সূত্রটা হচ্ছে অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং, আপনার কি পরিমাণ স্টেবল ফান্ড অ্যাভেলেবল আছে, এটাকে ভাগ দিতে হবে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং, আপনার কি পরিমাণ অ্যাভেলেবল ফান্ড থাকার কথা ছিল। এটা এই যে এই দুটাকে ভাগ দিয়ে রেশিও করার পরে যদি দেখুন যে 100% উপর আছে তাহলে অ্যাকসেপ্টেবল, আর 100% নিচে হলে এটা হচ্ছে ঝুঁকির মধ্যে থাকবে। এই হচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও। এরপরে টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রিস্ক, এখানে ফরেন এক্সচেঞ্জ রিস্ক কি কি ধরনের হতে পারে বা কি কি প্রকারের হতে পারে এটা বলা হয়েছে। এখানে ট্রানজ্যাকশন রিস্ক, ইকোনমিক রিস্ক, ট্রান্সলেশন রিস্ক, এই তিনটা রিস্ক হচ্ছে আপনার ফরেন এক্সচেঞ্জ রিস্ক। এরপর আসুন টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন রিস্ক। ট্রানজ্যাকশন কি কি? স্পট ট্রানজ্যাকশন, ফরওয়ার্ড ট্রানজ্যাকশন এন্ড সোয়াপ ট্রানজ্যাকশন। ভিডিও দীর্ঘায়িত হচ্ছে এই জন্য সংক্ষেপে আলোচনা করতেছি, আপনারা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন এবং এটা সংগ্রহে রাখতে পারেন। এরপরে দেখুন রিস্ক ফ্যাক্টর ইন ব্যাংক, ব্যাংকের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আছে। রিস্ক ফ্যাক্টর বলতে সমস্ত প্রকার রিস্কের কথা এখানে ইনক্লুড হবে। রিস্ক ফ্যাক্টর কি কি রিস্ক আপনাকে ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট, যেমন এখানে দেখুন ব্যাংকে কি কি রিস্ক ফ্যাক্টর থাকে। ফরেন এক্সচেঞ্জ রিস্ক, কমোডিটি রিস্ক, ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক, এরপর হচ্ছে অপারেশনাল রিস্ক। এই বিষয়গুলো অপারেশনাল রিস্ক কি, ডে টু ডে অপারেশন পরিচালনার জন্য যে সমস্ত ঝুঁকি উদ্ভব হতে পারে সেটা অপারেশনাল রিস্ক। লিকুইডিটি রিস্ক জানি এখানে ফান্ড শর্টেজ বা সারপ্লাস হলে কিভাবে ম্যানেজ করবেন সে বিষয়ে। ক্রেডিট রিস্ক কি, ইনভেস্টমেন্ট করার পর আপনার লোন যদি ফেরত না আসে সেই ঝুঁকি হচ্ছে ক্রেডিট রিস্ক। কমোডিটি রিস্ক কি, এখানে প্রাইস রিস্কের সাথে সম্পর্কিত। ফরেন এক্সচেঞ্জ রিস্ক কি, কারেন্সি ক্রয় বিক্রয়ের সময় রেট কম বেশি বা ফ্লাকচুয়েট হবে, ওঠানামা করবে, এই বিষয়গুলো হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক। এরপরে আসুন হচ্ছে ট্রেজারি রিস্ক। ট্রেজারি রিস্কের মধ্যে কি কি আছে? লিকুইডিটি রিস্ক, প্রাইস রিস্ক, ক্রেডিট রিস্ক, এটা তো বললামই। এরপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচার। রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচার কি, রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচার গুলো কি কি? রেসপন্স টু রিস্ক ইউজুয়ালি টেকস one of the following forms: avoidance, mitigation, acceptance.
তাহলে এখানে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচার আসবে অ্যাভয়েডেন্স, মিটিগেশন, অ্যাকসেপ্টেন্স, এই তিনটা বিষয় এই রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচার সাথে সংশ্লিষ্ট। এরপরে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস প্রসেস। আপনি রিস্ক কিভাবে অ্যানালাইসিস করবেন, এখানে প্রথমে রিস্কে এক্সিস্টিং রিস্ক এটাকে আইডেন্টিফাই করতে হবে, অ্যাসেস দ্য রিস্ক, রিস্ককে অ্যানালাইজ করতে হবে এবং ডেভেলপ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। রিস্ককে আপনি সঠিকভাবে রেসপন্স করতে হবে, অর্থাৎ এখানে আপনি কি রিস্কটা গ্রহণ করবেন, কি পরিমাণ গ্রহণ করবেন এবং কিভাবে গ্রহণ করবেন, বা কোন লেভেলে রিস্ক অ্যাট লোয়ার লেভেল, মিড লেভেল, আপার লেভেল, এই আপনি কতটুকু রিস্ক নিয়ে ব্যবসাটা পরিচালনা করবেন সেই বিষয়গুলো এইখানে এই ডেভেলপ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স এখানে আলোচ্য বিষয় বা আলোচিত বিষয়। এরপর আসুন রিস্ক রিপোর্টিং। রিস্ক রিপোর্টিংটা কি? রিস্ক রিপোর্টিং ইজ এ মেথড অফ identifying risks tied to or potentially impacting an organization's business process. These identification risks are usually compiled into a formal risk reporting which is then delivered to an organization's senior management or to various management teams throughout the organization. এই হচ্ছে রিস্ক রিপোর্টিং। এরপরে টাইপ অফ রিস্ক রিপোর্টিং কি কি আছে? প্রজেক্ট রিস্ক রিপোর্টিং, প্রোগ্রাম রিস্ক রিপোর্টিং, পোর্টফোলিও রিস্ক রিপোর্টিং এবং বিজনেস রিস্ক রিপোর্টিং। তাহলে রিস্ক রিপোর্টিং কি জানলাম এবং টাইপ অফ রিস্ক রিপোর্টিং, কত ধরনের রিস্ক রিপোর্টিং আছে ক্লাসে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ রিস্ক রিপোর্টিং। এরপর আসুন ব্যাসেল থিওরি। ব্যাসেল থিওরি শর্ট কোশ্চেনে আলোচনা করেছি। ব্যাসেল থিওরি বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সর্বশেষ গাইডলাইন, যে গাইডলাইনের উপর ভিত্তি করে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তাদের অপারেশন পরিচালনা করবে বা ব্যাংকিং বিজনেস পরিচালনা করে। এখানে তিনটা প্রিন্সিপালের কথা বলা হচ্ছে। কি প্রিন্সিপালস অফ ব্যাসেল থিওরি? মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, লিভারেজ রেশিও এবং লিকুইডিটি রিকোয়ারমেন্ট। এখানে মিনিমাম ক্যাপিটাল কি পরিমাণ থাকবে ব্যাংকে সেই কথা বলা হচ্ছে। লিভারেজ রেশিও অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্স, আপনার বিজনেস কোন অবস্থায় আছে, প্রফিটেবিলিটি কেমন, ঝুঁকি কেমন, আপনার ইনকাম পরিধি কোন লেভেলে আছে, এই বিষয়গুলো লিভারেজ রেশিওতে আলোচিত হয়েছে। এরপর হচ্ছে লিকুইডিটি রিকোয়ারমেন্ট। আপনাকে ব্যবসাটা সুন্দরভাবে পরিচালিত করতে আপনার কি পরিমাণ লিকুইডিটি আপনার থাকার কথা এবং কি কোন লেভেলে আছে, আপনি টাকা ফান্ড কিভাবে ম্যানেজ করবেন, ডে টু ডে অপারেশন করার জন্য সুন্দরভাবে আপনাকে কিভাবে লিকুইডিটি ম্যানেজমেন্ট করবেন এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়েছে এই ব্যাসেল থিওরিতে। এরপর আসুন হচ্ছে হোয়াট আর দ্য কোর রিস্ক ম্যানেজমেন্ট। ডিসকাস দ্য কি এলিমেন্টস অফ এ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট। কোর রিস্ক ম্যানেজমেন্ট কি আর এলিমেন্টস গুলো কি কি সাউন্ড রিস্ক ম্যানেজমেন্টের, এই বিষয়গুলো এখানে চাওয়া হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আপনাকে এইটা অ্যান্সার দিতে হবে। এখন দেখুন এখানে বিআরপিডি সার্কুলার 17 অনুযায়ী কোর রিস্ক ব্যাংকে কোর রিস্ক হচ্ছে 5টি। ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক, মানি লন্ডারিং রিস্ক, এখানে মানি লন্ডারিং রিস্ক, এরপরে হচ্ছে ক্রেডিট রিস্ক, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিস্ক। এই 5টা রিস্কের কথা বলা হয়েছে কোর রিস্ক। পরে আরেকটি সংযুক্ত আরো 2টি রিস্ক মূলত এর সাথে সংশ্লিষ্ট, কিন্তু কোর রিস্ক গাইডলাইন এই সার্কুলার অনুযায়ী 5টা, এর সাথে আসবে আইটি রিস্ক আর হচ্ছে এনভায়রনমেন্টাল রিস্ক। কিন্তু মূলত যখন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী বলা হবে তখন কোর রিস্কে আপনার এই 5টায় আসবে। ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স রিস্ক, মানি লন্ডারিং রিস্ক, ক্রেডিট রিস্ক, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক এন্ড ফরেন এক্সচেঞ্জ রিস্ক। এরপরে এলিমেন্টস অফ এ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাউন্ড রিস্ক ম্যানেজমেন্টের এলিমেন্টগুলো কি কি দেখুন। অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ বোর্ড এন্ড সিনিয়র ম্যানেজমেন্ট, adequate organizations, policies and procedure, appropriate management information system, comprehensive internal control and limit, appropriate ICT policy, good governance, accountability policy, implementation, adequate risk management policy। তাহলে elements of sound risk management system বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী কি সেটা এখানে
ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এরপর আসুন আরেকটি কোশ্চেন, লিকুইডিটি ম্যানেজমেন্ট ইজ এ ডাইলেমা ফর ট্রেজারি ম্যানেজার অফ এ ব্যাংক, ডু ইউ এগ্রি? অবশ্যই লিকুইডিটি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি সঠিকভাবে না করা যায় তাহলে আপনার প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়বে, গুডউইল নষ্ট হবে, ব্যাংক ডে বাই ডে ইজ গোয়িং টু বি ডাউন টার্নস এবং রিডিউসেস লসেস। তো দেখুন এখানে দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য লিকুইডিটি ম্যানেজমেন্ট কি বলা হয়েছে, প্রফিট ম্যাক্সিমাইজেশন, রিডিউস অপারেটিং লস অ্যান্ড স্মুথ ডে টু ডে অপারেশন। এর সাথে লিকুইডিটি ম্যানেজমেন্ট ইজ অ্যান, এখানে দেখুন দ্য মেইন অবজেক্টিভ অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট ইজ টু always ensure banks liquidity and to raise the necessary fund of financing day-to-day business। এর সাথে আরো সংশ্লিষ্ট করেছি প্রফিট ম্যাক্সিমাইজেশন, রিডিউস অপারেটিং লস, স্মুথ ডে টু ডে অপারেশন। এখন দেখুন ব্যাখ্যা দেওয়া হয়েছে লিকুইডিটি ম্যানেজমেন্ট, মূলত একে ঘিরেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই যে এই মেইন পয়েন্ট হচ্ছে এটা লিকুইডিটি ম্যানেজমেন্টে। এরপর আসুন why banks fix limit to their treasury or forex operation, give some example of dealing limit forex dealers। এখানে ব্যাংক কেন ফরেন এক্সচেঞ্জ অপারেশন বা ট্রেজারি অপারেশনে লিমিট ফিক্স ট্রেডিং, buying and selling currencies of its own account with an intentions to make money on the movement of the exchange rate. Like regular business and banking, treasury operation is confronted with multiple numbers of risks, such as credit risk, liquidity risk, operational risk, reputation risk, legal risk, market risk, strategic risk, country risk, counterparty risk, concentrational risk, and systematic risk. Most of the foreign exchange losses arises from transaction risks, open position or exposure, size of the business, duration and exposure, etc., which may not be preventable but can be controlled by taking steps to reduce adverse effect। অর্থাৎ যদি কিছু ঝুঁকি আছে মিনিমাইজ করা যাবে না, কিন্তু কন্ট্রোল করে চলতে হবে, এই কথা এখানে বলা হয়েছে। তাহলে এখন ব্যাংক কি কি ট্রেজারি অপারেশনে কি কি লিমিট ফিক্স করে দেয় বা দিয়ে থাকে সে কথা এখন আলোচনা করব। দেখুন, the terminologies used by the treasury dealing rooms for the limit fixed or restricted by the respective banks are as under: daylight limit, overnight limit, gap limit, counterparty limit, dealer limit, deal size limit, stop loss limit। এরপরে হচ্ছে সেটেলমেন্ট লস লিমিট। এই লিমিটগুলো ব্যাংক কর্তৃক দিয়ে এখানে ট্রেজারি অপারেশনে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়। ডিলাইট লিমিটে কি, the highest amount of open positions or exposure to meet customer needs or for its trading operations is known as daylight limit. Overnight limit কি, the highest amount of open position or exposure a bank can keep overnight when markets in its time zone are closed is known as overnight limit. Gap limit কি, gap limit is the maximum inter-period month exposures which a bank can keep. Counterparty limit কি, the maximum amount that a bank can expose itself to a particular counterparty is known as the counterparty limit. এরপর dealer limit, the highest amount of a dealer can keep exposure during the business hours is known as dealer limit. Deal size limit, the highest amount for which a deal can be entered is known as the deal size limit. এরপর stop
loss limit, the maximum movement of rate against the position held. এবার হচ্ছে settlement loss limit, the highest amount of exposure to any entity maturing on a single day is known as the settlement of loss limit. এরপর আসেন রিস্ক ম্যানেজমেন্ট, ফ্যাক্টর অফ রিস্ক ম্যানেজমেন্ট এটা বলেছি। এরপর হচ্ছে ট্রেজারি রিস্ক বলেছি, রিস্ক ম্যানেজমেন্ট এই বিষয়গুলো বলেছি। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভান্টেজেস ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সে বিষয়ে এখন ব্যাখ্যা করব। এখন দেখুন, অ্যাডভান্টেজেস অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেটে হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, ট্রেডিং অপশনস, ট্রানজ্যাকশন কস্ট, লিভারেজ, এই বিষয়গুলো হচ্ছে পজিটিভ, অর্থাৎ অ্যাডভান্টেজ অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এখানে কাউন্টারপার্টি রিস্ক রয়েছে, লিভারেজ রিস্ক রয়েছে, অপারেশনাল রিস্ক রয়েছে। এরপর হচ্ছে টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রেট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফরেন এক্সচেঞ্জ রেটের ধরন বা প্রকারভেদ। টিটিওডি, টেলিগ্রাফ ট্রান্সফার এন্ড ডিমান্ড ড্রাফট, ওডি। এরপর হচ্ছে বিসি রেট, টিটি ক্লিন রেট, টিটি ডক রেট, ওডি সাইট এক্সপোর্ট বিল রেট, ওডি ট্রান্সফার রেট, ক্যাশ ফরেন কারেন্সি রেট, স্ট্যান্ডার্ড মিড রেট, ইন্ডিকেট রেট, কার্ড পেমেন্ট রেট, ফরওয়ার্ড রেট, and এনএফসিডি or আরএফসিডি রেট এবং লিভার রেট। তাহলে টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রেটগুলো এখানে দেখুন। টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রেট, টিটি এবং ওডিডি আলোচনা হচ্ছে। বিসি রেট, বিসি রেট দ্য বিল অফ ফরেন কালেকশন রেট ইজ অ্যাপ্লাইড টু সেলস ট্রানজাকশন এগেইনস্ট ইম্পোর্ট papers without or not to transaction is covered by a letter of credit or regardless of whether the remittance is made by TT, draft and bill of exchange. The TT clean rate, the rate will be 1 টাকার থেকে will be 1 টাকা less than the BC rate, অর্থাৎ BC রেটের চেয়ে 1 টাকা কম হবে। TT doc rate, as compared to BC, this will be 1.10 টাকা less. This rate is applicable to FCY purchase transaction and made against BDT in which supporting documentation such as invoice, bill of lading, bill of exchange. এর হচ্ছে OD slight export bill rate, invoice or purchase or negotiated site export are charged at this rate. OD transfer rate, cash foreign exchange rate, standard bid rate. তো তাহলে আমরা এখানে টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রেটটা কি কি আমরা এটা সুন্দর করে জানলাম। এরপরের কোশ্চেন হচ্ছে ডেরিভেটিভ প্রোডাক্টস, ব্রিফলি ডিসক্রাইব দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেরিভেটিভ। এখানে ডেরিভেটিভস বলতে ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর কথা বলা হয়েছে। 96 ব্যাংকিং ডিপ্লোমায় কোশ্চেনটি এসেছে। এখন দেখুন, এ ডেরিভেটিভস ইজ এ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস হুইচ derives its value price from an underlying asset. The most common type of derivatives are future, options, forward and swap. খুবই গুরুত্বপূর্ণ ডেরিভেটিভস প্রোডাক্ট। তাহলে আমাদের টাইপ অফ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেরিভেটিভ প্রোডাক্টস, কি কি ঝুঁকি আমাদের এই ডেরিভেটিভ প্রোডাক্ট ডেরিভেটিভস এর সাথে সংশ্লিষ্ট সেটার ব্যাখ্যা এখন দেখুন। এখানে দেওয়া হয়েছে ক্রেডিট রিস্ক, ডেরিভেটিভস এর সাথে কি কি ঝুঁকি সংশ্লিষ্ট রয়েছে। ক্রেডিট রিস্ক, সবাই জানি ক্রেডিট রিস্ক কি, মার্কেট রিস্ক কি এটাও ব্যাখ্যা দিয়েছি, প্রাইস রিস্ক, লিকুইডিটি রিস্ক, অপারেশনাল রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক। এই রিস্কগুলো প্রত্যেকটাই ব্যাখ্যা প্রদান করেছি আগে। তাহলে টাইপ অফ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেরিভেটিভস। এরপরে আসুন
মোটামুটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি লম্বা হয়েছে, কিন্তু যেহেতু ব্রড কোশ্চেন ব্যাখ্যা দিলে আরো বড় হতো, তো আশা করছি ধৈর্য সহকারে দেখলে আপনাদের বুঝতে সহজ হবে। এবং এখানে ট্রেজারি ম্যানেজমেন্টে ব্রড কোশ্চেনের সকল বিষয় এখানে সংশ্লিষ্ট করা হয়েছে। আশা করছি আপনাদের উপকার হবে। এইখানে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও আপনারা দেখতে পারেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি তার ব্যাখ্যা দিব। সকল ব্যাখ্যা এক ভিডিওতে দিতে পারলাম না, তার জন্য দুঃখিত, কারণ ভিডিওটি এমনি অনেক লম্বা হয়েছে, অনেক কোশ্চেন এখানে আলোচনা করেছি। তো আশা করছি আপনাদের ভিডিওটি দেখলে উপকৃত হবেন এবং পাশ করা সহজ হবে, যদি ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনে থাকেন এবং বুঝে থাকেন। তো সকলের সুস্বাস্থ্য কামনায় এবং পরীক্ষা যাতে ভালো হয় সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। স্টে উইথ মি চ্যানেল। If you are not a subscriber of my channel, so you are requested to subscribe my channel and stay with my channel. Thanks a lot. Hope to see you again in the next tutorial by Samiti. Assalamu alaikum.